পৃষ্ঠা ১১০ প্রশ্ন ২৪। ইহারা আজ রচিত হলেও পুরাতন এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন। ইহারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? ইহারা আজ রচিত হইলেও পুরাতন এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন কেন? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের আলোচ্য মন্তব্যের তাহারা বলতে ছেলে ভুলানো ছড়ার কথা বলা হয়েছে। ছন্দবদ্ধ পদের আবেদন কবিতা অনুভব করেছিলেন। জল পড়ে পাতা নড়ে শব্দনিচয় থেকেই, যা কবির কাছে আদিকবির প্রথম পাঠরূপেই প্রতিভাত হয়েছিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, এই সুপরিচিত ছড়াটি কবি শৈশবে মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল এবং কবির চেতনাকে মোহমন্ত্রের ন্যায় আচ্ছন্ন করেছিল। তার প্রমাণ ৩৪ বৎসর পর তিনি এই ছড়াটির প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। তাঁর বৌঠান জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় কবি রচনা করেছিলেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বাংলার এই বিখ্যাত লৌকিক ছড়াটির জীবন্ত স্মৃতি স্মরণে রেখে। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় ১০০ মানিক জ্বালা, বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ছেলেবেলার গান হিসেবে যে ছড়াটি কবি উল্লেখ করেছেন তা তার নিজস্ব সংগ্রহ। কবি এই ছড়াটি তাঁর মায়ের মুখে শুনেছিলেন। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবি তাঁর সংগৃহীত ছড়াগুলি সম্পর্কে বলেছেন, এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে। কোনোটির কোনো কালে কোনো রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র পাই নাই, এবং কোন সনের কোন তারিখে কোনটা রচিত হইয়াছিল এমন প্রশ্ন কাহারও মনে উদয় হয় না। শিশুর সঙ্গে ছড়ার সম্পর্কের কথা যদি বিচার করা হয়, তবে ছড়াকে লোকসাহিত্যের প্রাচীনতম রূপ ও শিশু সাহিত্যই সাহিত্যের প্রাচীনতম বিষয় বলে অনুমানই সত্য বলে প্রতিপন্ন হবে। শিশু হলো পরিণত বুদ্ধি মানুষের অগ্রজ। শিশুই সর্বাপেক্ষা পুরাতন। যুগে যুগে দেশে দেশে শিশু অভিন্ন। সেই কারণে অতীত ও বর্তমানের ছড়া, দেশ ও দেশান্তরের ছড়া এক অখণ্ড ঐক্যসূত্রে আবদ্ধ। পৃষ্ঠা ১১১। বাংলার লোকসাহিত্যে ছড়ারই উদ্ভব হয়েছিল সর্বপ্রথম। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডে ডাক ও খনান নামে প্রচলিত ছড়াগুলি অবস্থিত। এই বিশ্ব সংসারে শিশুর চেয়ে পুরাতন যেমন কিছুই নেই, তেমনি শিশুই নূতন। ছেলে ভুলানো ছড়াগুলির আবেদন তাই শিশুদের কাছে নিত্য নূতন। ছড়াগুলির চিরত্ব গুণে আজ রচিত হলেও তা পুরাতন, আবার সহস্র বৎসর পূর্বে রচিত হয়েও সেগুলি নূতন। প্রশ্ন ২৫। তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে। এখানে তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে? মানব মনে আপনি জন্মিয়াছে এ কথার তাৎপর্য কী? উত্তর, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহারা বলতে ছড়ার কথা, বিশেষ করে ছেলে ভুলানো ছড়ার কথা বলেছেন। কবিগুরু ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটিতে ছড়া সম্পর্কে সুগভীর অন্তর্দৃষ্টির পরিচয় বহন করে। শিশু প্রকৃতির সৃজন ছড়াগুলিও শিশু সাহিত্য। আদিম মানুষের সমাজ সংসার না থাকলেও মাতৃপক্ষে ছিল শিশুর জন্য স্নেহ। মানুষ যেদিন নিজেদের প্রয়োজনে সমাজ গড়ল, তখন স্বাভাবিকভাবে শিশু পালনের প্রয়োজনীয়তাও দেখা দিল। মায়ের কোলে ক্রন্দনরত শিশুকে ভোলানোর জন্য মায়ের কণ্ঠে জেগে উঠল সুর, ফুটল কথা, এলোমেলো শব্দ সমষ্টি। এইভাবেই সৃষ্টি হলো ছড়ার। শিশুর প্রয়োজনেই ছড়া সৃষ্টি। এই সৃষ্টির জন্য কোনো সযত্ন প্রয়াস নেই, কারো পছন্দ অপছন্দের বালাই নেই, শুধু আছে বলার আনন্দ। শিশুর সঙ্গেই সহজাত, শিশুর জন্যেই সৃষ্টি, শিশুরই সমবয়সী। প্রশ্ন ২৬। এই ছড়াগুলির মধ্যেই সেই মোহমন্ত্রটি আছে। এখানে কোন ছড়াগুলির মধ্যে কোন মোহমন্ত্রের কথা বলা হয়েছে? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলিত ছড়ার সংখ্যা ৮১ এবং সংকলিত ছড়াগুলি ছাড়াও ছড়া সংক্রান্ত আলোচনায় তিনি যেসব ছড়ার প্রসঙ্গ এনেছেন সেগুলিকে হিসাব করলে এই সংখ্যা হবে শতাধিক। ছন্দবদ্ধ পদের যে আবেদন কবি তা অনুভব করেছিলেন জল পড়ে পাতা নড়ে এই শব্দনিচয় থেকেই, কবির কাছে যা আদি কবির প্রথম পাঠরূপেই প্রতিভাত হয়েছিল। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো ৩ কন্যে দান,
এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। এই সুপরিচিত ছড়াটি কবির শৈশবে মেঘদূত রূপে আত্মপ্রকাশ করেছিল। এই ছড়াটি মোহমন্ত্র রূপে কবির চেতনাকে কতদূর আচ্ছন্ন করেছিল তার প্রমাণ কবি দীর্ঘ ৩৪ বৎসর পরেও এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। রবীন্দ্রনাথের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় রবীন্দ্রনাথ প্রচলিত ছড়ার ছন্দে রচনা করলেও বৃষ্টি পড়ে টাপুর টুপুর শীর্ষক, আবার পড়ছি, রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় রবীন্দ্রনাথ প্রচলিত ছড়ার ছন্দে রচনা করেছিলেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর শীর্ষক কবিতা। রবীন্দ্রনাথের আলোচ্য মন্তব্যের মধ্যে এই মোহমন্ত্রের কথা বলা হয়েছে। পৃষ্ঠা ১১২, প্রশ্ন ২৭। এই জন্য অনেক সময় সত্যকেও আমরা অসম্ভব বলিয়া ত্যাগ করি এবং তাহারা অসম্ভবকেও সত্য বলিয়া গ্রহণ করে। উক্তিটির তাৎপর্য কী? উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের শুরুতেই বলেছিলেন যে ছড়াগুলির মধ্যে যে সহজ স্বাভাবিক কাব্যরস আছে সেটাই তাঁর কাছে আদরণীয়। যদিও তাঁর আলোচনা কেবলমাত্র রস বিষয়েই সীমাবদ্ধ ছিল না, লোকসাহিত্য সম্পর্কিত কিছু বিজ্ঞানসম্মত তত্ত্ব এবং তথ্য আপনা আপনি এসে পড়েছে। কবিগুরু ছড়ার চিরন্তন স্বাভাবিক রূপ ও গুণের কথা বলতে গিয়ে অনেক গভীর সত্য উপলব্ধির কথা বলেছেন। এই সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন অসংখ্য দৃষ্টান্ত ও ব্যাখ্যার মাধ্যমে। অসংলগ্ন বর্ণনার সৌন্দর্য এর কথা বলতে গিয়ে তিনি বহু পরিচিত বাংলা ছড়াটির উদাহরণ দিয়েছেন। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে। কোনো কোনো ছড়াতে আকাশের গ্রহ উপগ্রহকেও মর্ত সংসারের আদরের প্রিয়জন বলে আহ্বান করা যায়, যেমন আয় আয় চাঁদ মামা টি দিয়ে যাতে। আবার কোথাও ভাষা ও ব্যাকরণের ত্রুটির কথা বলেছেন, যথা গুণবতী ভাই আমার মন কেমন করে ছড়াটিতে। ছড়ার চিত্রধর্মিতা এক উল্লেখযোগ্য দিক। ছড়াগুলি অযত্ন রচিত চিত্রের সাম্রাজ্য এবং স্বপ্নের দ্বারা সৃষ্ট ছড়াগুলি কতকগুলি অসংলগ্ন ভাবকে মূলধন করেই সৃষ্ট। বালকচিত্তে যেমন একটির পর একটি ভাবের উদয় ঘটে, ছড়ার ক্ষেত্রে সেই অসংলগ্নতা লক্ষণীয়। শিশুর আবির্ভাব নিয়মহীন স্বর্গলোক থেকে, তাই শিশুদের জন্য রচিত ছড়াগুলিতে নিয়মহীনতার আধিপত্য। ছড়ার মনস্তাত্ত্বিক গুরুত্ব সম্পর্কেও কবির সচেতনতার পরিচয় পাওয়া যায়। ছড়াগুলিতে পাওয়া অসংলগ্ন চিত্রের কারণ ব্যাখ্যা করেছেন, তেমন শিশুদের কাছে যে কোনো কিছুই অসম্ভব বা অসঙ্গত নয় তারও মনোবিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেছেন। ছেলের কাছে অদ্ভুত কিছুই নাই, কারণ তার নিকট অসম্ভব কিছুই নাই। রবীন্দ্রনাথ বলেছেন, অনেক পণ্ডিত দার্শনিক প্রত্যক্ষ জগৎটাকে স্বপ্ন বলিয়া উড়াইয়া দিয়েছেন, কিন্তু সেই পণ্ডিত স্বপ্নকে উড়াইতে পারেন নাই। প্রবল যুক্তির দ্বারা সত্যকে অস্বীকার করা সহজ, কিন্তু স্বপ্নকে অস্বীকার করিবার জো নাই। প্রশ্ন ২৮। এই ৪টি ছত্র আমার বাল্যকালের মেঘদূতের মতো ছিল। কোন ৪টি ছত্র কার কাছে কেন বাল্যকালের মেঘদূতের মতো ছিল? উত্তর: এই ছড়াটি বলতে নিম্নোদ্ভূত ছড়াটির কথা বলা হয়েছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো ৩ কন্যে দান। এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। ছড়াটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট মোহ মন্ত্রের মতো ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ছেলেবেলায় তার মায়ের মুখে এই ছড়াটি শুনেছিলেন বলে জানিয়েছেন। কবিগুরুর শৈশব সংস্কারের মধ্যে বর্ষা প্রকৃতির রূপ ছিল গভীর। কবির কাছে ছড়াটি ছিল মেঘদূতের মতো। কিশোর কবি এই ছড়াটির মধ্যে খুঁজে পেয়েছিলেন এক স্বপ্নময় আনন্দের জগৎ। বাংলার এই বিখ্যাত লৌকিক ছড়াটির জীবন্ত স্মৃতিকে স্মরণে রেখেই তিনি লিখেছেন। পৃষ্ঠা ১১৩। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় ১০০ মানিক জ্বালা। বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে বলেছেন, এ বয়সে এই ছড়াটি শুনিবা মাত্র বোধ করি প্রথমেই মনে হয় শিব ঠাকুরের যে ৩টি কন্যাকে বিবাহ করিয়াছেন তন্মধ্যে মধ্যমা কন্যাটি সর্বাপেক্ষা বুদ্ধিমতী।
কিন্তু এক বয়স ছিল যখন এতাদৃশ চরিত্র বিশ্লেষণের ক্ষমতা ছিল না। তখন এই চারিটি ছত্র আমার বাল্যকালের মেঘদূতের মতো ছিল। আমার মানসপটে একটি ঘন মেঘান্ধকার বাদলার দিন এবং উত্তাল তরঙ্গিত নদী মূর্তিমান হইয়া দেখা দিত। তাহার পর দেখিতে পাইতাম সেই নদীর প্রান্তে বালুর চরে গুটি দুয়েক পানসি নৌকা বাঁধা আছে এবং শিব ঠাকুরের নববিবাহিতা বধূগণ চড়ায় নামিয়া রাধা বাড়া করিতেছেন। সত্য কথা বলিতে কি, শিব ঠাকুরের জীবনটিকে বড় সুখের জীবন মনে করিয়া চিত্ত কিছু ব্যাকুল হইত। এমনকি তৃতীয়া বধূ ঠাকুরানী মর্মান্তিক রাগ করিয়া দ্রুত চরণে বাপের বাড়ি অভিমুখে চলিয়াছেন, সেই ছবিতেও আমার এই সুখচিত্রের কিছুমাত্র ব্যাঘাত সাধন করতে পারে নাই। এখন বুঝিতে পারিতেছি, হতবুদ্ধি শিব ঠাকুর তদীয় কনিষ্ঠ জয়ার অকস্মাৎ পিতৃগৃহ প্রয়াণ দৃশ্যটিকে ঠিক মনোরম চিত্র হিসাবে দেখেন নাই। প্রশ্ন 29। নিম্নধৃত ছড়াটিতে অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলিয়াছে। এখানে কোন বিশেষ ছড়াটির কথা উল্লেখ করা হয়েছে? ছড়াটির মধ্যে বিবৃত চিত্ররূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর: এখানে নিম্নধৃত ছড়াটির কথা বলা হয়েছে। নটন নটন পায়রাগুলি ঝোটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে করম ছিল ছুঁড়ে মেরেছে, ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে, ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে, কে রেখেছে কে রেখেছে দাদা রেখেছে, আজ দাদার ঢেলা ফেলা কাল দাদার বে, দাদা যাবে কোন খান দে, বকুলতলা দে, বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, রামধনুকে বাদ্যি বাজে শীতেনাথের খেলা, শীতেনাথ বলে রে ভাই চাল কড়াই খাবো, চাল কড়াই খেতে খেতে গলা হলো কাঠ, হেথা হোতা জল পাবো চিতপুরের মাঠ, চিতপুরের মাঠেতে বালি চিকচিক করে, সোনামুখে রোদ লেগে রক্ত ফেটে পড়ে। পৃষ্ঠা 114। ছড়ার একটি বৈশিষ্ট্য যে একটি অংশের সঙ্গে অন্য অংশের একটি অংশ সহজেই সংলগ্ন হয়ে যায়। সেই কারণেই ছড়ার মধ্যে ভাব ও চিত্রগত বিভিন্নতা লক্ষ্য করা যায়। ছড়ার পদগুলি অসংলগ্ন, সেজন্য একটি পদ থেকে অন্যটি সহজে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আবার বিভিন্ন স্থান থেকে নূতন নূতন পদ যুক্ত হতে পারে। আলোচ্য ছড়াটিতে যে চিত্রগুলি ধরা পড়ে তা হলো ঝোটন বিশিষ্ট নটন পায়রাগুলি, বড় সাহেবের বিবিদের স্নান করতে আসা দুই পারে ভাসমান দুইটি রুই কাতলা, দাদার কলম ছুঁড়ে মারা, পরপারে দুটি মেয়ে স্নান করতে ঘাটে নেমেছে, দাদা বিয়ে করতে যাবে বকুলতলা দিয়ে, বকুল ফুল কুড়োতে গিয়ে মালা পেয়ে যাওয়া, রামধনুকের বাদ্য সহকারে শীতেনাথের খেলা, সীতানাথের চাল কড়াই খেতে গিয়ে গলা শুকিয়ে কাঠ, তপ্ত বালুকাচিক্কন চিতপুরের মাঠের মধ্যে খরতাপ ক্লিষ্ট রক্ত মুখচ্ছবি, ওপারে যে দুটি মেয়ে স্নান করতে ঘাটে নেমেছে তাদের দুই হাতের চুড়ির ঝুনঝুন শব্দ করে চুল ঝাড়া ছবি হিসেবে প্রত্যক্ষ সত্য। ছড়াটির প্রাসঙ্গিক চিত্রটিকে বলা যায় একটি অপরূপ স্বপ্ন। প্রশ্ন 30। নিম্নধৃত ছড়াটিতে অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলিয়াছে। সংশ্লিষ্ট ছড়াটি সম্পর্কে উদ্ধৃত মন্তব্য ছড়াটির মধ্যে বিবৃত চিত্ররূপের প্রসঙ্গে কতটা যথাযথতা আলোচনা করো। উত্তর: নটন নটন পায়রাগুলি ঝোটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে, ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে, কে রেখেছে কে রেখেছে দাদা রেখেছে, আজ দাদার ঢেলা ফেলা কাল দাদার বে, দাদা যাবে কোন খান দে, বকুলতলা দে, বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, রামধনুকে বাদ্যি বাজে শীতেনাথের খেলা, শীতেনাথ বলে রে ভাই চাল কড়াই খাবো, চাল কড়াই খেতে খেতে গলা হলো কাঠ, হেতা হোতা জল পাবো চিতপুরের মাঠ, চিতপুরের মাঠেতে বালি চিকচিক করে, সোনামুখে রোদ লেগে রক্ত ফেটে পড়ে। ছড়ার একটি বৈশিষ্ট্য যে একটি অংশের সঙ্গে অন্য একটি অংশ সহজেই সংলগ্ন হয়ে যায়। সেই কারণেই ছড়ার মধ্যে ভাব ও চিত্রগত বিভিন্নতা লক্ষ্য করা যায়। ছড়ার পদগুলি অসংলগ্ন, সেজন্য একটি পদ থেকে অন্যটি সহজে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আবার বিভিন্ন স্থান থেকে নূতন নূতন পদ যুক্ত হতে পারে। আলোচ্য ছড়াটিতে যে চিত্রগুলি ধরা পড়ে তা হলো ঝোটন বিশিষ্ট নটন পায়রাগুলি, বড় সাহেবের বিবিদের স্নান করতে আসা, দুই পারে ভাসমান দুইটি কাতলা,
দাদার কলম ছুঁড়ে মারা, পরপারে দুটি মেয়ে স্নান করতে ঘাটে নেমেছে, দাদা বিয়ে করতে যাবে বকুলতলা দিয়ে, বকুল ফুল কুড়োতে গিয়ে মালা পেয়ে যাওয়া, রামধনুকের বাদ্য সহকারে সীতানাথের খেলা, সীতানাথের চাল কড়াই খেতে গিয়ে গলা শুকিয়ে কাঠ, তপ্ত বালুকাচিক্কণ চিৎপুরের মাঠের মধ্যে খরতাপ ক্লিষ্ট রক্ত মুখচ্ছবি, ওপারে যে দুটি মেয়ে স্নান করতে ঘাটে নেমেছে তাদের দুই হাতের চুড়ি ঝুনঝুন শব্দ করে চুল ঝাড়া, ছবি হিসেবে প্রত্যক্ষ সত্য। ছড়াটির প্রাসঙ্গিক চিত্রটিকে বলা যায় একটি অপরূপ স্বপ্ন। পৃষ্ঠা ১১৫, প্রশ্ন ৩১। এই সকল ছড়ার মধ্য হইতে সত্য অন্বেষণ করিতে গেলে বিষম বিভ্রাটে পড়িতে হইবে। কোন সকল ছড়ার মধ্য থেকে সত্য অন্বেষণ করতে গেলে কি ধরনের বিভ্রাটে পড়তে হবে? উত্তর: নটন নটন পায়রাগুলি ঝোটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও পারেতে দুটি মেয়ে নাইতে নেমেছে, ঝুনু ঝুনু চুল গাছটি ঝাড়তে লেগেছে, কে রেখেছে কে রেখেছে, দাদা রেখেছে, আজ দাদার ঢালা ফেলা কাল দাদার বে, দাদা যাবে কোন খান দে, বকুলতলা দে, বকুল ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, রামধনুকে বাদ্যি বাজে সীতেনাথের খেলা, সীতেনাথ বলে রে ভাই চাল কড়াই খাবো, চাল কড়াই খেতে খেতে গলা হলো কাঠ, হেথা হোতা জল পাবো চিৎপুরের মাঠ, চিৎপুরের মাঠেতে বালি চিকচিক করে, সোনামুখ রোদে লেগে রক্ত ফেটে পড়ে। ২. ও পারে জন্তি গাছটি জন্তি বড় ফলে, গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে, প্রাণ করে হাই ঢাই গলা হলো কাঠ, হরগৌরীর মাঠে রে ভাই হরগৌরীর মাঠ, হরগৌরীর মাঠে রে ভাই পাকা পাকা ধান, পান কিনলাম চুন কিনলাম ননদে ভাজে খেলাম, একটি পান হারালে দাদাকে বলে দিলাম, দাদা দাদা ডাকছাড়ি দাদা নাইকো বাড়ি, সুবল সুবল ডাকছাড়ি সুবল আছে বাড়ি, আজ সুবলের অধিবাস কাজ সুবলের বিয়ে, সুবলকে নিয়ে যাব আমি দিগনগর দিয়ে, দিগনগরের মেয়েগুলি নাইতে বসেছে, মোটা মোটা চুলগুলি গো পেতে বসেছে, চিকন চিকন চুলগুলি ঝাড়তে নেগেছে, হাতে তাদের দেব শাখা মেঘ নেগেছে, গলায় তাদের তক্তিমালা রক্ত ছুটেছে, পরনে তাদের দূরে শাড়ি ঘুরে পড়েছে, দুই দিকে দুই কাতলা মাছ ভেসে উঠেছে, একটি নিলেন গুরু ঠাকুর একটি নিলেন টিয়ে, টিয়ের মার বিয়ে নালগামছা দিয়ে, অসতের পাতা ধনে গৌরী বেটি কোণে, নকা বেটা বর ঢ্যামকুরকুর বাদ্যি বাজে চরকডাঙ্গায় ঘর। পৃষ্ঠা ১১৬। প্রথম ছড়াটিতে দেখা যায় সীতানাথ চাল কড়াই খেয়ে জলের অন্বেষণে চিৎপুরের মাঠে উপস্থিত হয়েছে। দ্বিতীয় ছড়াটিতে লক্ষ্য করা যাচ্ছে এক হতভাগিনী ভাতৃজায়ার বিদ্বেষপরায়ণা ননদিনী জন্তিফল ভক্ষণের পর তৃষাতুর হয়ে হরগৌরীর মাঠে পান খেতে গিয়েছিল এবং পরে অসাবধানতা ভাতৃবধূর তুচ্ছ অপরাধটুকু দাদাকে বলে দেবার জন্য পালা তোলপাড় করে তুলেছিল। ছড়া দুটির মধ্যে সঙ্গতি লক্ষ্য করা যায় না, তাছাড়া ঘটনার ধারাবাহিকতাও বজায় নেই। ছড়ার মধ্যেকার অধিকাংশ কথাই বানানো, ছড়ার কথাগুলি সত্যও নয় আবার মিথ্যাও নয়। সুবলের বিবাহকে যদি সত্য ঘটনার আভাস বলে ধরা হয়, তবুও নালগামছা দিয়ে টিয়ের মার বিয়েকে মেনে নেওয়া যায় না। প্রশ্ন ৩২। স্বপ্নেও ঠিক এইরূপ ঘটে, স্বপ্নেও কিরূপ ঘটে, কোন প্রসঙ্গসূত্রে এখানে স্বপ্ন প্রসঙ্গের আগমন ঘটেছে? উত্তর: স্বপ্ন অবচেতন মনেরই প্রতিফলন। মানুষের মন কখনো পুরোপুরি নিষ্ক্রিয় থাকে না বা থাকতে পারে না, এক প্রকার চেতন প্রবাহ মানুষের মনে কাজ করে। স্বপ্ন কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই মনোবিজ্ঞানের সব তত্ত্ব এসে যায়। স্বপ্ন বাস্তব অপেক্ষা সত্য। ছড়ার বিবৃত চিত্রগুলি স্বপ্নের মতোই বিচ্ছিন্ন, কাটা কাটা, ধারাবাহিকতা রহিত। স্বপ্নের মধ্যেও ধারাবাহিকতা থাকে না, সম্ভব অসম্ভব সব কিছুই ধরা দেয় স্বপ্নের মধ্যে। ছড়াগুলিতে সেই একই জিনিস লক্ষ্য করা যায়। স্বপ্নের জগতে সব কিছুই সত্য, স্বপ্নের যৌক্তিকতা এবং সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন ওঠে না। স্বপ্ন যে যুক্তিতে সত্যরূপে প্রতিভাত, ছড়ার জগতের ঘটনাগুলিও সেই একই যুক্তিতে শিশুর কাছে সত্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে ছড়াটির প্রসঙ্গে স্বপ্নের অবতারণা করেছেন তা হল: যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে, কাজী ফুল কুড়োতে গিয়ে পেয়ে গেলুম মালা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা। পৃষ্ঠা ১১৭। বিয়ের পর যমুনা শ্বশুরবাড়ি যাবেন কাজীতলা দিয়ে, এটি খুব স্বাভাবিক একটি ঘটনা, অপ্রাসঙ্গিকতা কিছু নেই। কিন্তু পরের চরণটিতে বলা হলো কাজী ফুল কুড়োতে
পেয়ে গেলুম মালা। এখানে মালা জিনিসটা পরিচিত হলেও কাজি ফুল বস্তুটির সঙ্গে আমাদের পরিচয় নেই, কিন্তু ছড়ার জগতে এবং স্বপ্নর জগতে কাজি ফুল সত্যরূপেই প্রতিভাত। পরের পংক্তিতে সীতারাম হঠাৎ হাতের বালা ও পায়ের নূপুর বাজিয়ে নাচতে শুরু করে, তখন ভাবতে হয় কোথা থেকে কি হয়ে গেল। ছড়ার জগতে ও স্বপ্নের জগতে এমন ঘটনা অবলীলাক্রমে ঘটে যায়। প্রশ্ন 33, এই ছবিগুলি একটি রেখা, একটি কথার ছবি। এখানে কোনো সমস্ত ছবির কথা বলা হয়েছে, কিভাবে একটি রেখায় একটি কথার ছবি ফুটে উঠেছে সেগুলির নিদর্শন দাও। উত্তর, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত নটন নটন পায়রাগুলি ঝোটন রেখেছে ছড়াটিতে চিতপুরের মাটিতে বালি চিকচিক করে, এই একটি মাত্র কথায় একটি বৃহৎ অনুর্বর মাঠ মধ্যাহ্নের রৌদ্রালোকে আমাদের চোখে ধরা পড়ে। আবার ওপারেতে জন্তি গাছটি জন্তি বড় ফলে ছড়াটিতে পরনে তাদের ডুরে শাড়ি ঘুরে পড়েছে। পংক্তিটিতে ডুরে শাড়ির ডোরা রেখাগুলি ঘূর্ণাজলের আবর্ত ধারার মতো তনুগাত্র যষ্টিতে বেষ্টন করে ধরে, তা এই একটিমাত্র ছত্রে এক মুহূর্তে চিত্রিত হয়ে উঠেছে। আবার আয় ঘুম বাগদিপাড়া দিয়ে বাগদিদের ছেলে ঘুমায় জালমুড়ি দিয়ে, শেষ ছত্রে জালমুড়ি দিয়ে বাগদিদের ছেলেটা যেখানে সেখানে পড়ে অকাতরে ঘুমিয়ে থাকার ছবি পাঠক মাত্রই সেই ছবি উপলব্ধি করতে পারবেন। ওই জালমুড়ি দেওয়ার কথা বিশেষ করে বলাতেই বাগদিদের ছেলের ঘুম বিশেষরূপে প্রত্যক্ষ হয়েছে। অন্য একটি ছড়া, আয় রে আয় ছেলের পাল মাছ ধরতে যাই, মাছের কাটা পায়ে ফুটলো দোলায় চেপে যাই, দোলায় আছে ছপন করি গুনতে গুনতে যাই, এই নদীর জলটুকু টলমল করে, এ নদীর ধারে রে ভাই বালি ঝুরঝুর করে, চাঁদ মুখেতে রোদ লেগেছে রক্ত ফুটে পড়ে। ছড়াটির শেষের 3 ছত্রে যে ছবিটি ফুটে উঠেছে তা হলো নদীর জলটুকু টলমল করছে আর তীরের বালি ঝুরঝুর করে খসে পড়ছে। বালু তটবর্তী নদীর এমন সংক্ষিপ্ত ও সুস্পষ্ট ছবি আর কি হতে পারে। প্রশ্ন 34, এই ছড়াগুলির একটি আস্ত জগতের ভাঙা টুকরো বলিয়া বোধ হয়। কোন ছড়াগুলিকে কেন আস্ত জগতের ভাঙা টুকরো বলে বোধ হয়? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত নিম্নোদ্ধৃত ছড়াগুলিকে আস্ত জগতের ভাঙা টুকরো বলে বোধ হয়। পৃষ্ঠা 118, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, মাছ কুটলে মুড়ো দেব, ধান ভানলে কুড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। অন্য একটি ছড়া, ও পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে, এ মাসটা থাক দিদি কেঁদে কোকিয়ে, ও মাসেতে নিয়ে যাব পালকি সাজিয়ে, হাড় হলো ভাজা ভাজা মাস হলো দড়ি, আয় রে আয় নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি। এই ছড়াগুলিকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে একটি আস্ত জগতের ভাঙা টুকরো বলেছেন। এই ছড়াগুলির মধ্যে বিচিত্র বিস্তৃত সুখ দুঃখের শত শত ভাগে বিভক্ত হয়ে আছে। কবি একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। পুরাতন পৃথিবীর প্রাচীন সমুদ্র তীরে কর্দমাক্ত তটের উপর সেকালের পাখিদের যে পদচিহ্ন পড়েছিল তা কালক্রমে সেই কর্দম পদচিহ্ন রেখা সমেত পাথরে পরিণত হয়েছে। সেই চিহ্ন যেমন আপনি পড়েছিল সেরকম আপনিই থেকে গেছে, ঠিক সেরকম এই ছড়াগুলির মধ্যে অনেক দিনের অনেক হাসি কান্না আপনিই অঙ্কিত হয়ে গেছে। ছড়াগুলির ভাঙা চোরা ছন্দগুলির মধ্যে অনেক হৃদয় বেদনা সহজেই সংলগ্ন হয়ে আছে। প্রশ্ন 35, এই অন্তর্ব্যথা, এই রুদ্ধ সঞ্চিত অশ্রু জলোচ্ছ্বাস কোনো কালে কোনো গোপন গৃহকোণ হইতে কোনো অজ্ঞাত অখ্যাত বিস্তৃত নববধূর কোমল হৃদয়খানি বিদীর্ণ করিয়া বাহির হইয়াছিল। এখানে যে অন্তর্ব্যথা, যে রুদ্ধ সঞ্চিত অশ্রু জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে তা সংশ্লিষ্ট ছড়া অবলম্বনে নিজের ভাষায় সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত সংশ্লিষ্ট ছড়াটি হল, ও পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে, এ মাসটা থাক দিদি কেঁদে কোকিয়ে, ও মাসেতে নিয়ে যাব পালকি সাজিয়ে, হাড় হলো ভাজা ভাজা মাস হলো দড়ি, আয় রে আয় নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি।
পৃষ্ঠা 119। আলোচ্য ছড়াটিতে স্নেহস্মৃতিহীন সুখহীন শ্বশুরবাড়িতে থাকা ভগিনীর চিরপরিচিত ব্যথার বেথি ভাই তত্ত্ব নিতে এসেছে। ভগিনীর মনে পড়েছে পিতৃগৃহের স্মৃতি, সুখের শৈশবকাল, খেলা, বাবা মার কথা। তার হৃদয় উতলা হয়েছে। ভাই তাকে সান্ত্বনা দিয়ে আর একটা মাস কোনো মতে কাটিয়ে দিতে বলেছে, কারণ সে পরের মাসে ভগিনীকে পালকি সাজিয়ে বাড়ি নিয়ে যাবে। ভগিনীর একটি মাস প্রতীক্ষা প্রাণে সইছে না। সেদিন নদীর ওপার নিবিড় মেঘে কালো হয়ে এসেছিল এবং ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছিল, এবং ভগিনীর ইচ্ছা হচ্ছিল যে বৃষ্টিধারা মুখরিত মেঘচ্ছায়া শ্যামল কুলে কুলে পরিপূর্ণ অগাধ শীতল নদীর মধ্যে ঝাঁপ দিয়ে হাড়ের ভিতরকার জ্বালা নেভায়। প্রশ্ন 36। আমাদের ছড়ার মধ্যে কোনো বঙ্গজননীর এই মর্মব্যথা নানা কারণে প্রকাশ পাইয়াছে। এখানে কোন মর্মব্যথার কথা বলা হয়েছে? এই মর্মব্যথা যে ছড়াগুলির মধ্যে প্রকাশ পেয়েছে সেগুলির উল্লেখ করো। উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে বাংলাদেশের যে কঠিন মর্মব্যথার কথা বলেছেন তা হল মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো। অপ্রাপ্তবয়স্ক অনভিজ্ঞ মূঢ় কন্যাকে পিত্রালয় থেকে পরের বাড়ি শ্বশুরালয়ে যেতে হয়। সে কারণে বাঙালি বিবাহিতা কন্যার মুখে সমস্ত বঙ্গদেশের একটি করুণ দৃষ্টি নিপতিত হয়েছে। সেই সকরুণ কাতর স্নেহ স্বর্গীয়তা লাভ করেছে বাংলার শারদোৎসবে। বাঙালির ঘরের স্নেহ, ঘরের দুঃখ এবং চিরন্তন বেদনা থেকে অশ্রুজল নিয়ে বাঙালির হৃদয়ের মাঝখানে শারদোৎসব প্রতিষ্ঠিত হয়েছে। ইহা বাঙালির অম্বিকা পূজাই নয়, কন্যা পূজাও বটে। আগমনী ও বিজয়া বাংলার মাতৃহৃদয়ের গান। যে ছড়াগুলির মধ্যে দিয়ে এই মর্মবেদনা প্রকাশ পেয়েছে তা হল: ক, ও পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে, এ মাসটা থাক দিদি কেঁদে কোকিয়ে, ও মাসেতে নিয়ে যাব পালকি সাজিয়ে, হার হলো ভাজা ভাজা মাস হলো দড়ি, আয় রে আয় নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি। খ, আজ দুর্গার অধিবাস কাল দুর্গার বিয়ে, দুর্গা যাবেন শ্বশুরবাড়ি সংসার কাঁদিয়ে, মা কাঁদেন ধুলায়ে লুটায়ে, সেই যে মা পলাকাটি দিয়েছেন গলা সাজিয়ায়ে, বাপ কাঁদেন দরবারে বসিয়ে, সেই যে বাপ টাকা দিয়েছেন সিন্দুক সাজায়ে, মাসি কাঁদেন হেসেল বসিয়ে, সেই যে মাসি ভাত দিয়েছেন পাথর সাজিয়ে, পিসি কাঁদেন গোয়ালে বসিয়ে, সেই যে পিসি দুধ দিয়েছেন বাটি সাজিয়ে, ভাই কাঁদেন আঁচল ধরিয়ে, সেই যে ভাই কাপড় দিয়েছেন আনলা সাজিয়ে, বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে, সেই যে বোন গাল দিয়েছেন স্বামী খাকি বলে।